আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো এবং নিরাপদ আছেন। আমি শাহিন স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আজকে আমরা 15তম ক্লাস করব এবং 15তম ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয়াবলিতে ইউরোপ মহাদেশ নিয়ে পড়াশোনা করব। নিশ্চয়ই আপনি পুরোটা সময় জোরের সাথে থাকবেন এবং এই ক্লাসের দিক নির্দেশনাগুলো ফলো করে ভালো করে পড়াশোনা করবেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ, বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে আমরা জানবো, আর সাথে সাথে আপনাকে বিশ্বের বিভিন্ন বিখ্যাত রাইটার এবং তাদের লেখক সম্পর্কে আপনাদের মুখস্থ অংশের পড়ে নিতে হবে। অর্থাৎ ধরেন যে ম্যাকিয়াভেলির কোন বই, অ্যারিস্টটলের, প্লেটোর কোন বই, এরকম বিশ্বের বিখ্যাত অনেক মনীষীর অনেক বই আছে, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক। এগুলো আপনাদের লেখক সহ জানতে হবে, কারণ এখান থেকে ছোট্ট একটা টপিক কিন্তু পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনা হচ্ছে ইউরোপ মহাদেশ। প্রথমে আমরা ইউরোপ মহাদেশের ভৌগোলিক অবস্থানটা জেনে নিব, অর্থাৎ পৃথিবীর কোথায় ঠিক ইউরোপ মহাদেশ অবস্থিত সেটা জেনে নেব। সালাম দিয়েছেন অনেকেই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে দেরি না করে আমরা শুরু করি। আমরা এর আগে এশিয়া মহাদেশ নিয়ে পড়াশোনা করেছি। এশিয়া মহাদেশ ছিল এটি এটি ছিল এশিয়া মহাদেশ। এটি এশিয়া মহাদেশ ছিল। এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম, এশিয়া মহাদেশের উত্তর পশ্চিম কর্নারে ইউরোপ মহাদেশ অবস্থিত, পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ মহাদেশ। এবং এই মহাদেশে যে দেশগুলো আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো এই মহাদেশ সম্পর্কে পড়বো। এই মহাদেশের আমরা যেমন এশিয়া মহাদেশের কয়েকটি ভৌগোলিক অঞ্চল পড়েছিলাম, যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূর প্রাচ্য, প্রাচ্য, মধ্য এশিয়া। ঠিক একইভাবে ইউরোপ মহাদেশও কতগুলো ভৌগোলিক অঞ্চলে বিভক্ত, সেগুলো আমরা আগে জেনে নেব। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। প্রথম অঞ্চল হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কি? নিজের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, এই টাইপের প্রশ্ন আপনি প্রিভিয়াস কোশ্চেন খুললে দেখতে পাবেন প্রচুর এসেছে। সো এই টপিকটা আপনাকে একেবারে নিজের নামের মতো করে, নিজের বংশের নামের মতো করে, হ্যাঁ, মুখস্থ করে ফেলতে হবে। নিজের নাম যেমন আপনি কখনো ভুলে যান না, স্মৃতিভ্রম না হলে, ঠিক একইভাবে আপনার এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইউরোপের বিশেষ অঞ্চল প্রথমে আমরা তাহলে দেখব কি, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। একটু খেয়াল করি ম্যাপের এই জায়গাটা কয়েকটা দেশ, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড অ্যান্ড ডেনমার্ক। কয়টা দেশ? 1 আইসল্যান্ড, 2 নরওয়ে, 3 সুইডেন, 4 ফিনল্যান্ড এবং 5 ডেনমার্ক। এই 5টা দেশের কালচার মূলত এগুলো নর্ডিক রাষ্ট্র। নর্ডিক আর স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলতে একসময় আলাদা আলাদা বোঝানো হতো, কিন্তু ইদানিং নর্ডিক আর স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে আসলে একই দেশ পরীক্ষা ঘুরে ফিরে আসে। সো আমরা এই 5টি দেশ মনে রাখবো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে। ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। পৃথিবীর যে সুখের জরিপ হয়, যত জরিপ হয় তার ভালো ভালো দিকগুলো অর্জন করে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে একটি দেশ। সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে দুর্নীতি কম কম দুর্নীতিপ্রবণ দেশ, এরকম ভালো ভালো সব ক্যাটাগরিতে তারা প্রথম দিকে থাকে। তো এই দেশগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কেন বলা হয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলার কারণ হচ্ছে এই দেশগুলোর কি মানে স্ক্যান্ডিনেভিয়ান কালচারে তারা স্ক্যান্ডিনেভিয়ান কালচারে অধ্যুষিত একটি দেশ। তাদের ভাষা আলাদা, হ্যাঁ, ধর্ম আলাদা হতে পারে। তো যাই হোক, আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে এই 5টা দেশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। এবার এই 5টি দেশ মনে রাখবেন কিভাবে তার একটু শর্টকাট শিখিয়ে দিই। ফিরে আসুন, বহুল প্রচলিত একটি ছোট শব্দ, একটা ছন্দ। প্রত্যেকটা বইয়ে বিভিন্ন ক্লাসে আপনি এই এই ছন্দটাই পাবেন। ফিরে আসুন। ফি মানে হচ্ছে ফিনল্যান্ড, এখানে ফি মানে ফিনল্যান্ড, ডে মানে ডেনমার্ক, আ মানে আইসল্যান্ড, সু মানে সুইডেন, ন মানে নরওয়ে। অর্থাৎ এই 5টি দেশের নামের প্রথম অক্ষর যুক্ত করলে যা হয় তা মনে রাখবেন। স্ক্যান্ডিনেভিয়ান দেশ 5টি হচ্ছে। ফিরে আসুন, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এবার মনে রাখতে হবে তার রাজধানী সম্পর্কে। এই স্ক্যান্ডিনেভিয়ান 5টি দেশেরই রাজধানী গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তাহলে কি? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক, সুইডেনের রাজধানী স্টকহোম, অনেক বেশি আসে। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো।
আর একটি দেশের মুদ্রা হচ্ছে ইউরো, ফিনল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর একক মুদ্রা। এছাড়া বাদবাকি 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। মনে রাখবেন, মুদ্রার নামও মনে রাখতে হবে, তাহলে স্ক্যান্ডিনেভিয়ান দেশের এই পেজে যা কিছু আছে সব কিছু মনে রাখবেন। এর পরের অঞ্চলে যাব আমরা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বিশেষ কিছু তথ্য জেনে রাখা ভালো। ইউরোপ মহাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড, যেটি স্ক্যান্ডিনেভিয়ান ভুক্ত একটি দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আইস মানে কিন্তু বরফ, কিন্তু এটাকে বরফের দ্বীপ না বলে বলা হয় আগুনের দ্বীপ। কেন? কারণ আইসল্যান্ডের নিচে, আইসল্যান্ডের ভূমির নিচে প্রচুর আগ্নেয়গিরি, মানে জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত এবং প্রচুর অগ্নুৎপাত হয় এই দেশে। এই জন্যে এই দেশটার উপরে উত্তর মেরুর দিকে হওয়ার কারণে উপরে বরফ আচ্ছাদিত অনেক অঞ্চল আছে, অনেক টেম্পারেচার লো, বাট নিচে আগুনের উপর যেন দেশটা ভেসে আছে, এই জন্য এটাকে বলা হয় আগুনের দ্বীপ। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হচ্ছে নরওয়ের একটি শহর হ্যামারফাস্ট। হ্যামারফাস্টের চেয়ে উত্তরে পৃথিবীর আর কোনো শহর নেই যেখানে মানুষ বসবাস করে। সো মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফাস্ট, যেটি নরওয়েতে অবস্থিত। নিশীথ সূর্যের দেশ এবং ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ে তাহলে কোন দেশ? এই যে এইটা হচ্ছে নরওয়ে। আমরা আইসল্যান্ড পড়লাম আগুনের দ্বীপ, এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ এবং ধীবরের দেশ। নিশীথ সূর্য মানে রাতে সূর্য উঠে থাকে যে দেশে, রাতেও সূর্য দেখা যায় যে দেশে, তাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। রাতে সূর্য দেখা যাওয়ার কারণ হচ্ছে নরওয়ে উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে নরওয়ের একটি অংশে, পুরো নরওয়েতে না, নরওয়ের একটি অংশে পুরো 6 মাস দিন থাকে, আবার পুরো 6 মাস শুধু রাত থাকে। ঠিক আছে, এই ভৌগোলিক বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন, যেহেতু চাকরির পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন। আর ধীবরের দেশ বলার কারণ হচ্ছে ধীবর শব্দের অর্থ হচ্ছে জেলে, যারা মাছ ধরে। তো নরওয়ে সমুদ্র উপকূলে হওয়ায় ওই অঞ্চলে প্রচুর মাছ পায় এবং নরওয়ের অর্থনীতির অন্যতম একটি প্রধান উৎস হচ্ছে মাছ ধরা। এই দেশের প্রচুর মাছ ধরার মানুষ আছে, মানে জেলে আছে। সো এই দেশকে বলা হয় ধীবরের দেশ। গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের। আমাদের উত্তর গোলার্ধে আরেকটি বড়, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যেটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, সেই গ্রিনল্যান্ড দ্বীপের দখল ডেনমার্কের হাতে। ঠিক আছে, আচ্ছা। ইগলু নামে ক্ষণস্থায়ী বাসগৃহ তৈরি করে এস্কিমোরা। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি জাতি তারা। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ভলভো খুব বিখ্যাত একটি গাড়ির কোম্পানি, সেটি সুইডেনের মালিকানাধীন একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। আর পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় সুইডেনকে। আলফ্রেড নোবেল, তিনি একজন সুইডিশ বিজ্ঞানী ছিলেন যিনি ডিনামাইট আবিষ্কার করেন, যার নাম অনুসারে বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই যে এই তথ্যগুলো কিন্তু যে কোনো একটা দেশের নয়, স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশের এই স্পেশাল তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এখান থেকে প্রত্যেকটা লাইন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এবং আরও আসবে। এরপরে আমরা আরেকটা অঞ্চলে যাব, যার নাম হচ্ছে বলকান অঞ্চল। ইউরোপ মহাদেশের ঠিক এশিয়া মহাদেশের পশ্চিম দিকে যে অঞ্চলটা অবস্থিত এবং ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব কোণে যে অংশটা অবস্থিত, যেখানে রোমানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা এই অঞ্চলটি অবস্থিত, এখানে এই বিশাল প্রায় 11টি কোথাও কোথাও পাবেন 11টি বা 13টি দেশ বলকান পর্বতের পাদদেশে অবস্থিত। বলকান একটি গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে একসারি পর্বত বা পর্বত শ্রেণী। বলকান নামক পর্বতের পাদদেশে, যেমন দেখেন আমাদের এশিয়ায় হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের পাদদেশ মানে নিচে, হিমালয় পর্বতের কাছে, হিমালয় পর্বতের নিচে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চীন, ভারত, ভুটান, বাংলাদেশ, এগুলো কিন্তু হিমালয় পর্বতের পার্শ্ববর্তী দেশ। ঠিক একইভাবে পূর্ব ইউরোপে একটি পর্বত আছে যার নাম হচ্ছে বলকান পর্বত। এই বলকান পর্বতের নিচের বা আশেপাশের 11টি দেশকে একসঙ্গে বলা হয় বলকান রাষ্ট্র। ঠিক আছে, এই 11টি দেশ কারা কারা? এই যে এই 11টি দেশ, এখানে আমি লিস্ট দিয়ে রেখেছি, সুন্দর করে এই 11টি দেশের নাম পড়ে রাখবেন। সবগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, তবে যদি মুখস্থ করে ফেলতে পারেন, নিজে একটি ছন্দ আবিষ্কার করুন, টেকনিক আবিষ্কার করুন এবং মুখস্থ করে ফেলুন। তবে মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে যে বিষয়টা, লাল রং করা
লাল রঙের রাজধানী এবং মুদ্রার নাম। যেমন তিরানা কোন দেশের রাজধানী? আলবেনিয়ার রাজধানী তিরানা। বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী হচ্ছে সারায়েভ। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া, এর মুদ্রার নাম লেভ। তারপরে ক্রোয়েশিয়া, এই জাগরেব খুব বেশি আসে না, কিন্তু সার্বিয়ার বেলগ্রেড। কসোভোর রাজধানী প্রিস্টিনা এবং রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। এছাড়া গ্রিসের রাজধানী এথেন্স আর মেসিডোনিয়ার রাজধানী স্কোপেস। এই কয়েকটা রাজধানীর নাম অনেক আসে। এখান থেকে কি টাইপের প্রশ্ন হয়? বলবে নিচের কোনটি বলকান অঞ্চলের দেশ বা বলকান অঞ্চলের দেশ নয়, অথবা এই দেশের রাজধানীর নাম কি, অথবা বলবে যে বেলগ্রেড কোন দেশের রাজধানী, বা বলবে দিনার কোন দেশের মুদ্রা, বলবে লেভ কোন দেশের মুদ্রা। এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। এছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন করবে, বলকান অঞ্চল ইউরোপের কোন দিকে অবস্থিত? বলকান অঞ্চল ইউরোপের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আমি এই অঞ্চলগুলো পড়ানো হলে, অঞ্চলগুলো দেখা হলে একটা ম্যাপে আমি সবগুলো আপনাকে দেখিয়ে দিব যে কোনটা কোন দিকে অবস্থিত। এরপরে আমরা পরের অঞ্চলে যাব, ককেশাস অঞ্চল। একটু ম্যাপে খেয়াল করি, এইটা ককেশাস পর্বত, ঠিক আছে? এই পর্বতের নাম হচ্ছে ককেশাস পর্বত। এই পর্বতের ঠিক এই পাশে রাশিয়া অবস্থিত, এই পাশে জর্জিয়া, তারপরে হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান। কয়টা রাষ্ট্র হলো? আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া। ককেশাস পর্বত ইউরোপের উচ্চতম পর্বত। ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ এই ককেশাস পর্বতেই অবস্থিত। তাহলে রাশিয়া থেকে দক্ষিণে, এছাড়া জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান থেকে উত্তর দিকে যে পর্বত আছে তার নাম হচ্ছে ককেশাস পর্বতমালা। এই ককেশাস পর্বতের পাশে যে 4টি দেশ অবস্থিত, সেই 4টি দেশকে একসাথে বোঝাতে ককেশাস অঞ্চল বলা হয়। তাহলে ককেশাস অঞ্চলের দেশ কয়টি? মনে রাখতেই হবে। আমি ইউরোপের যে অঞ্চলগুলো পড়াচ্ছি, 4টা অঞ্চল পড়াবো, তার মধ্যে এটা তৃতীয় অঞ্চল। প্রথমে আমরা পড়লাম স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এরপর আমরা পড়লাম বলকান অঞ্চল, এখন আমরা পড়ছি ককেশাস, এরপরে আমরা আরেকটি অঞ্চল পড়বো। তো এই 4টা অঞ্চলই আপনাকে দেশগুলো রাজধানী সহ মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে রাশিয়ার রাজধানী কি? আমরা মনে হয় সবাই জানি, মস্কো। রাশিয়ার মুদ্রার নাম প্রচুর আসে পরীক্ষায়, রুবল। আজারবাইজানের রাজধানী বাকু, এটাও পরীক্ষায় আসে, এর মুদ্রার নাম হচ্ছে মানাত, এটাও পরীক্ষায় আসে। আর্মেনিয়ার রাজধানী খুব বেশি আসবে না, ইয়েরেভান, এর মুদ্রার নাম ড্রাম, এটাও খুব বেশি আসে না। জর্জিয়ার রাজধানীর নাম তিবলিস আর এর মুদ্রার নাম লারি, এটাও খুব বেশি আসে না। তাহলে আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া আর রাশিয়া, এই 4টি অঞ্চলকে একসঙ্গে আমরা ককেশাস অঞ্চল বলি, বা ট্রান্স ককেশাসিয়ান অঞ্চল বলা হয়। এবার তাহলে ককেশাস বুঝলেন। এবার আমরা সামনে যাব, আরেকটি অঞ্চলের কথা বলবো, বাল্টিক অঞ্চল। বাল্টিক অঞ্চল হচ্ছে এইটার নাম, এই যে দাগের মধ্যে, রেখার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন নীল কালারের, এটার নাম হচ্ছে বাল্টিক সি বা বাল্টিক সাগর। বাল্টিক সাগর এই দিকটা হচ্ছে উত্তর। মনে রাখবেন, ম্যাপের উত্তর দিকটা অলওয়েজ, উপরের দিকটা অলওয়েজ উত্তর হয়, নিচের দিকটা দক্ষিণ হয়। তাহলে এই পাশেরটা হবে পূর্ব আর এই পাশেরটা হবে পশ্চিম। কেন বলছি? কারণ বাল্টিক সাগরের পার্শ্বে অনেকগুলো দেশ আছে, সবগুলোকেই কিন্তু বাল্টিক রাষ্ট্র বলা হয় না, বলা হয় বাল্টিক সাগরের ঠিক পূর্ব পাশে 3টি রাষ্ট্র, 1, 2 এবং 3, এই 3টি রাষ্ট্রকে কি কি নাম? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। অল, মনে রাখবেন, অল বা এ লা লি বা এ এল এল, ঠিক আছে? যে কোনো একটা মনে রাখবেন। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই 3টি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। কেন বলা হয়? বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত, বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত 3টি দেশ, এস্তোনিয়া, লাটভিয়া অ্যান্ড লিথুয়ানিয়া, এই 3টি দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। জাস্ট কেন বলা হয় সেটা আপনার জানার দরকার নেই, ঠিক আছে? ওদের কালচার এক হতে পারে, আরো বিভিন্ন কিছু মিল থাকতে পারে, যে কারণেই বলা হোক এই 3টি রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র বা কোনটি বাল্টিক রাষ্ট্র নয়, ঠিক আছে? তো এই বাল্টিক রাষ্ট্র 3টির নাম, আর পারলে তাল্লিন আর রিগা, এই 2টা রাজধানী একটু মনে রাখেন, আর এদের মুদ্রার নাম হচ্ছে ইউরো। এবার আমরা একসাথে এই 4টা অঞ্চল জেনে নিব। এতক্ষণ আমরা কি পড়লাম? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনটি? এই যে এটি, এটিকে বলা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ঠিক আছে? 5টি দেশ, ফিরে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক,
নরওয়ে অ্যান্ড আইসল্যান্ড। এরপরে আমরা পড়েছি বলকান অঞ্চল। এই জায়গাটা হচ্ছে বলকান অঞ্চল। বলকান অঞ্চলে আমরা 11টি দেশ পড়েছি, যেগুলোর লিস্ট আপনাকে দিয়েছি আমি। আর ককেশাসিয়ান অঞ্চল হচ্ছে এই অঞ্চলটা। এই অঞ্চলটা মূলত ককেশাসিয়ান অঞ্চল। ককেশাস পর্বতের পাদদেশের 4টি রাষ্ট্র। তাহলে এইগুলো হচ্ছে আমাদের। আর বাল্টিক রাষ্ট্র বললাম শেষ, এই যে এটা বাল্টিক রাষ্ট্র, ঠিক আছে। ইউরোপের এ বাদেও এদিকে দেখেন পশ্চিম ইউরোপ আছে, মধ্য ইউরোপ আছে, এগুলো থেকে কিন্তু তেমন প্রশ্ন আসে না। যেমন ব্রিটেন, যেমন ফ্রান্স, যেমন পর্তুগাল, যেমন স্পেন, এরা কিন্তু পশ্চিম ইউরোপে অবস্থিত। কিন্তু সচরাচর এরকম প্রশ্ন দেখা যায় না যে ব্রিটেন ইউরোপের কোন অঞ্চলে অবস্থিত, ফ্রান্স ইউরোপের কোন অঞ্চলে অবস্থিত, এরকম প্রশ্ন সাধারণত আসে না। তাহলে এই 4টি অঞ্চল ইউরোপের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে আমাদের। এরপরে আমরা যাব ইউরোপের আরেকটি বিশেষ অঞ্চল, যেটাকে বলা হচ্ছে যুগোস্লাভিয়া। বর্তমান পৃথিবীতে আপনি যুগোস্লাভিয়া বলে কোনো দেশের অস্তিত্ব পাবেন না, কিন্তু একটা সময় যুগোস্লাভিয়া বলেও একটি রাষ্ট্র ছিল। বর্তমান পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন নামেও কোনো রাষ্ট্র নেই। একটা সময় সোভিয়েত ইউনিয়ন নামে রাষ্ট্র ছিল 1991 সালে, যেটি ভেঙে গিয়ে রাশিয়া সহ আরও 15টি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। ঠিক একইভাবে 1992 সালের আগ পর্যন্ত যুগোস্লাভিয়া বলে একটি দেশ ছিল, যার সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন জোসেফ মার্শাল টিটো। ন্যাম নাম শুনেছেন নিশ্চয়, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এই ন্যামের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন মার্শাল টিটো। এই জোসেফ মার্শাল টিটোর মৃত্যুর পর যুগোস্লাভিয়া বিভিন্ন আন্দোলনের কারণে রাশিয়ার মতোই ভেঙে যায় 1992 সালে। যুগোস্লাভিয়া ভেঙে 7টি নতুন দেশের জন্ম হয়। এই 7টি দেশ: স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, কসোভো অ্যান্ড বসনিয়া। এগুলো সবই কিন্তু বলকান অঞ্চলের এক একটা দেশ। বলকান অঞ্চলের লিস্টের মধ্যে প্রত্যেকটা দেশেরই নাম পাবেন। তাহলে ব্যাপারটা হলো, যুগোস্লাভিয়া নামে একটি রাষ্ট্র ছিল 1992 সালের আগ পর্যন্ত, যার সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন জোসেফ মার্শাল টিটো। তার মৃত্যুর পর যুগোস্লাভিয়া ভেঙে যায়। ভেঙে কয়টি রাষ্ট্র হয়েছে? 7টি রাষ্ট্র। এই 7টি রাষ্ট্র হচ্ছে এগুলো। এক নজর দেখে রাখবেন, মনে রাখলে পরীক্ষা আসলে পারবেন। এরপর আমরা দেশ পরিচিতিতে যাব। ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ। আমি বললাম ইউরোপ মহাদেশের অনেক দেশ আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে কারেন্ট চলে গেছে, একটি প্রবলেমের কথা বলি। কারেন্ট চলে গেছে এবং আমাদের এই স্টুডিও রুমটা পুরোপুরি এয়ার প্রুফ। কারেন্ট চলে গেলে এসি যদি বন্ধ থাকে তাহলে নিঃশ্বাস নেওয়া খুব কঠিন হয়ে যায়। সো আমারও এখন অবস্থা ওই রকমই মোটামুটি। বাতাস তো নাই, মোটামুটি নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে। সো দেখা যাক কারেন্ট কখন আসে, আমি কি ক্লাস কন্টিনিউ করি আপনাদের জন্য, ঠিক আছে? দেখেন, আমরা প্রথমেই জেনে নেব একটি রাষ্ট্র সম্পর্কে। এমন একটি রাষ্ট্র আমরা যাকে অনেকগুলো নামে চিনি, কমপক্ষে 3টা নামে চিনি। একটি হচ্ছে যুক্তরাজ্য। এই রাষ্ট্রের নাম যুক্তরাজ্য। এই রাষ্ট্রের নাম গ্রেট ব্রিটেন। এই রাষ্ট্রের নামকে আমরা শুধু ব্রিটেনও বলি। এই রাষ্ট্রকে আমরা ইউনাইটেড কিংডম বলি। এই রাষ্ট্রকে আমরা ইউকে বলেও ডাকি। একটা রাষ্ট্রের এতগুলো নামে পরিচয়, ঠিক আছে? যতগুলো নাম দেখলাম সবগুলো মিলে মূলত একটি রাষ্ট্রকেই বোঝায়, ঠিক আছে? সো এখন থেকে যুক্তরাজ্য আর গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম বা ইউকে বললে যাদের জানা ছিল না তারা জানবেন যে একটি দেশেরই এতগুলো নাম। আপনাদের নাম একজনের অনেক নাম থাকে না, ঠিক একইভাবে এরও অনেক নাম। তো অনেক নাম হওয়ার পিছনেও কারণ আছে। দেখেন, যুক্তরাজ্য মানে আসলে কি? অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার যুক্তরাজ্য কি? যুক্তরাজ্য এটা সমান সমান ইংল্যান্ড প্লাস ওয়েলস প্লাস স্কটল্যান্ড প্লাস আয়ারল্যান্ড। এই 4টি রাজ্যকে একসঙ্গে বোঝাতে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলা হয়। ইউনাইটেড কিংডম এরই বাংলা হচ্ছে যুক্তরাজ্য। এখন দেখেন, ইংল্যান্ড একটি আলাদা রাজ্য। ইংল্যান্ড কি একটি আলাদা রাজ্য? যুক্তরাজ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? ইংল্যান্ড একটি আলাদা রাজ্য। ইংল্যান্ড একটি আলাদা রাজ্য। এর সাথে 1536 সালে ওয়েলস নামক রাজ্যটি যুক্ত হয়। যুক্ত হয়ে এই দুটাকে একসঙ্গে বলা হয়, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে গ্রেট ব্রিটেন।
চারটাই কিন্তু একসাথে গ্রেট ব্রিটেন না। গ্রেট ব্রিটেন বলতে মূলত ইংল্যান্ড এবং ওয়েলসকে বোঝানো হয়। এরপরে 1707 সালে এর সঙ্গে স্কটল্যান্ড যুক্ত হয়। সর্বশেষ 1801 সালে আয়ারল্যান্ড এর সঙ্গে যুক্ত হয়। এই চারটি মিলে তৈরি হয় যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। আশা করি বোঝাতে পেরেছি। যুক্তরাজ্যের জাতীয় পতাকার নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার আলাদা কোনো নাম আছে? পৃথিবীর অন্য কোনো দেশেরই সম্ভবত আলাদা নাম নেই, কিন্তু যুক্তরাজ্যের যে পতাকা তাকে আলাদা একটা নাম তারা রেখেছে, এর নাম হচ্ছে ইউনিয়ন জ্যাক। তারা জাতীয় পতাকা বলে না, তারা বলে ইউনিয়ন জ্যাক। আচ্ছা, যুক্তরাজ্যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে, একটি হচ্ছে হাউস অফ লর্ডস আর একটি হচ্ছে হাউস অফ কমন্স। লর্ডস মানে প্রভু, প্রভুরা উপরে থাকবে এটাই স্বাভাবিক, আর কমন্স মানে সাধারণ, সাধারণেরা নিম্ন কক্ষের হবে এটাই স্বাভাবিক। এটা কেন বললাম, কারণ পরীক্ষায় আসবে, খুবই আসে যে যুক্তরাজ্যের আইনসভা পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট, এর উচ্চ কক্ষের নাম কি আর নিম্ন কক্ষের নাম কি, অথবা বলবে হাউস অফ লর্ডস যুক্তরাজ্যের মানে পার্লামেন্টের উচ্চ কক্ষ নাকি নিম্ন কক্ষ, এভাবে প্রশ্ন করবে। তাহলে মনে রাখবেন এই লর্ডস মানে প্রভুরা, প্রভুরা থাকে উচ্চ কক্ষে, আর কমন্স মানে আম আদমি, আম জনতা, তারা নিম্নকক্ষ নিয়ে গঠিত। যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা বা রানী। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেমন রাষ্ট্রপতি, ঠিক একইভাবে তাদের রাষ্ট্রপতি নেই, তাদের রাজা বা রানী হচ্ছে রাষ্ট্রের প্রধান, আর সরকারের প্রধান হচ্ছে আমাদের মতোই তাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। ঠিক আছে, চ্যান্সেলর অফ এক্সচেকার বলা হয় কোন দেশের অর্থমন্ত্রীকে, অথবা যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে কি বলা হয়, এটা পরীক্ষায় আসে, চ্যান্সেলর অফ এক্সচেকার। আচ্ছা, ব্রিটেনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ব্রিটেনে 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে। 1688 সালের আগ পর্যন্ত এখানে ডেমোক্রেসি ছিল না। আচ্ছা, ব্লাসফেমি আইন প্রথম চালু হয় এই যুক্তরাজ্যে। ব্লাসফেমি আইন কি? ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করা, স্রষ্টার বিরুদ্ধে নিন্দা করা বা স্রষ্টাকে গালাগালি করা, এটা হচ্ছে ব্লাসফেমি অপরাধ। এবং পৃথিবীতে ইংল্যান্ড বা যুক্তরাজ্যই প্রথম দেশ যারা ঈশ্বরকে, স্রষ্টাকে গালি দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, চালু করেছিল। সো আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে ব্লাসফেমি আইন পৃথিবীর কোথায় প্রথম চালু হয়, আর এটা কারা চালু করেছিল, এভাবে আসবে। ব্লাসফেমি আইন কি সেটাও আসবে। দেখেন এখানে চারটা সড়কের নাম আছে, চারটা রোডের নাম আছে। ডাউনিং স্ট্রিট, বাংলাদেশে যেমন মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 7, মিরপুর 6 এরকম আছে না, ধানমন্ডি 32, এগুলো কিসের নাম? রাস্তা এবং এলাকার নাম, সার্কেলের নাম, তাই না? ঠিক একইভাবে লন্ডন শহরে ডাউনিং স্ট্রিট নামে কয়েকটা রাস্তা আছে, এর নাম্বার হচ্ছে 9, 10, 11, 12 এরকম করে কয়েকটা রাস্তা আছে। ঠিক আছে, তো 9 নাম্বার ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রশাসনিক কার্যালয় অবস্থিত। ঠিক আছে, এটা একটা রাস্তা, এই 9 নাম্বার ডাউনিং স্ট্রিট, এই রাস্তায়, এই এলাকায় ব্রিটেনের প্রশাসনিক কার্যালয় অবস্থিত। 10 নম্বরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন। 11 নম্বরে অর্থমন্ত্রীর বাসভবন, এই যে চ্যান্সেলর অফ এক্সচেকারের বাসভবন বা কার্যালয়। আর 12 নম্বরে ব্রিটেনের পার্লামেন্টের চিফ হুইপের বাসভবন এবং বাসভবন, কার্যালয় নয়। তাহলে এই চারটি রাস্তা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি বই খুলে দেখেন প্রিভিয়াস সালগুলোতে কতবার এসছে, পরীক্ষা এসছে যে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে কি অবস্থিত, কোনটি অবস্থিত, অথবা ব্রিটেনের অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা চিফ হুইপের বাসা কত নম্বরে অবস্থিত, নিচের কোথায় অবস্থিত। তাহলে এই চারটা রাস্তার এবং তাদের এই রাস্তায় বা এই এলাকায় কার কার বাড়ি আছে মনে রাখতে হবে। ঠিক আছে, আপনার বাড়ির ঠিকানা ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই চারটা মনে রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সময়ে রানীর পদ অলংকৃত করে রেখেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি 96 বছর বয়সে 2022 সালে মারা যান। এগুলা কিন্তু ব্রিটেন সম্পর্কে সামগ্রিক সকল তথ্য আপনাকে পড়াচ্ছি না, যতটুকু যে তথ্যগুলো আপনার জানা দরকার জাস্ট সেটাই বলছি। আচ্ছা, ব্রিটেনের ভার্জিন কুইন বা চিরকুমারী রানী বলা হয় রানী প্রথম এলিজাবেথকে, কারণ তিনি বিয়ে করেছিলেন না। ইংল্যান্ডের একজন রাজাকে প্রকাশ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তিনি হচ্ছেন প্রথম চার্লস, তার অপরাধ ছিল সেজন্যে। ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন রাজা জন। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো এমন একটি চুক্তি, একসময় রাজার
অপরিসীম ক্ষমতা ছিল, রাজা যা ইচ্ছা তাই করতে পারতেন। এবার 1215 সালে একটি আন্দোলন হলো রাজার বিরুদ্ধে। এই রাজার বিরুদ্ধে আন্দোলন হওয়ার পরে, রাজা ওই সময় ছিলেন জন ক্ষমতায়, আন্দোলন হওয়ার ফলে তিনি আন্দোলনকারীদের দাবির মুখে এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন, যেটার নাম হচ্ছে ম্যাগনা কার্টা। এর মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয়েছিল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যুক্তরাজ্যের বর্তমানে রাজা বা রাজার সিংহাসনে অধিষ্ঠিত আছেন রাজা তৃতীয় চার্লস। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুই, তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল, যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটি আপনার জন্য আমার প্রশ্ন, আমি বলছি না, আপনি কমেন্টে জানান। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? একটু দয়া করে কমেন্টে জানান। আচ্ছা, একজন বলছেন যে প্রিভিয়াস পিডিএফ গুলো কিভাবে পেতে পারেন। প্রিভিয়াস পিডিএফ পেতে হলে আপনাকে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক কিনতে হবে। প্রসেসটা সংক্ষেপে বলি, আপনি আমাদের এই পোস্টেরই, আমাদের আজকের এই ক্লাসেরই পিন কমেন্টে দেওয়া আছে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক কেনার লিঙ্ক। সেখানে যাবেন, বইটা অর্ডার করবেন, এরপরে প্রসেস ফলো করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ওখানে, তারপরে আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং এই প্রাইভেট গ্রুপে আপনি সকল ক্লাসের সকল পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে এর জন্য প্রথমে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক কিনতে হবে, এর বাইরে দ্বিতীয় আর কোনো ওয়ে নেই প্রিভিয়াস নোট বা স্লাইডগুলো পাওয়া। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল 1760 থেকে 1840 সালের মধ্যে। এটা অনেক ইম্পর্টেন্ট, শুধু এটা না, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এরপরে রাশিয়া সম্পর্কে পড়বো। ব্রিটেন সম্পর্কে যতটুকু তথ্য বললাম, এই তথ্যর একটাও বাদ দিবেন না। ঠিক আছে, এরপরে রাশিয়া সম্পর্কে জানবো। রাশিয়া হচ্ছে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং দুটি মহাদেশ মিলে বিস্তৃত। রাশিয়ার একটা বড় অংশ উরাল পর্বত থেকে পূর্ব দিকের অংশটা এশিয়া মহাদেশে অবস্থিত, আর উরাল পর্বত থেকে পশ্চিম দিকের এই অঞ্চলটা কি বলে যে ইউরোপের মধ্যে অবস্থিত। রাশিয়া সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। রাশিয়ার সীমানা আছে বিশ্বের 14টি দেশের সাথে, যেমন চীনেরও সীমানা আছে বিশ্বের 14টি দেশের সাথে। আচ্ছা, খুবই গরম, গরমের অবস্থা খারাপ হয়ে গেল। ভাই, আপনার ফোনের সমস্যার কারণে যদি পিডিএফ হারায় ফেলেন তাহলে তো আমাদের কিছু করার নাই। ফোন নতুন কেনেন বা ফোন ঠিক করেন। আপনার ফোনের সমস্যা হলে তো আমি আর সলিউশন দিতে পারবো না, তাই না? আপনি চাকরির ক্লাস করতে এসে যদি আপনি বুঝতে না পারেন যে ফোন নষ্ট হয়ে গেলে কিভাবে পাবেন, আপনি গ্রুপে অ্যাড আছেন, গ্রুপে থেকে সবগুলো পাবেন, ফোন ঠিক করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হয় রাশিয়াকে, সম্রাটকে বলা হয় জার। রাশিয়ার যে সম্রাট তাকে বলা হয় জার। আমরা জাপানের সম্রাটকে বলে দেখেছি যে জাপানের সম্রাটকে বলা হতো মিকাডো, চীনের সম্রাটকে বলা হতো সান অফ গড, আবার রাশিয়ার সম্রাটকে বলা হচ্ছে জার, ফ্রান্সের সম্রাটকে বলা হয় লুই। ঠিক আছে, এভাবে বিভিন্ন দেশের সম্রাট কিন্তু আলাদা আলাদা। দাড়ির উপর কর ধার্য করেছিলেন যার পিটার দ্য গ্রেট, এই লোক, তিনি পিটার দ্য গ্রেট। তিনি যে দাড়ি রাখবে তিনি বলতেন যে সবসময় ক্লিন শেভ করে থাকতে হবে। ক্লিন শেভ না করে কেউ যদি দাড়ি রাখে তাহলে তার উপরে ট্যাক্স দিতে হবে। বর্তমানে আমাদের যা হচ্ছে, বাইক থাকলে ট্যাক্স দিতে হবে, এইটা করলে ট্যাক্স দিতে হবে, হাঁটলে ট্যাক্স দিতে হবে, নানা ধরনের ট্যাক্সের কথা আমরা শুনছি। তো পিটার দ্য গ্রেট তিনি দাড়ির উপরে কর ধার্য করেছিলেন। পরীক্ষায় এটা আসবে যে চীনের কোন সম্রাট, চীনের না, রাশিয়ার কোন সম্রাট দাড়ির উপরে কর ধার্য করেছিলেন। রাশিয়ার সর্বশেষ সম্রাট ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। তার সময়ে রুশ বিপ্লব ঘটে 1917 সালে। 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে 10 দিনের বিপ্লব ছিল। এই রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে এবং রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন লেনিন। ঠিক আছে, লেনিন। আচ্ছা, রাশিয়ার সর্বপূর্ব দিকের একটি শহরের নাম হচ্ছে ভ্লাদিভস্টক। এর চেয়ে বড় রাশিয়ার পূর্বাঞ্চলের শহর নেই। রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। এই ফেডারেল অ্যাসেম্বলির উচ্চকক্ষের নাম, নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা, স্টেট ডুমা, আর উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল কাউন্সিল। তো ডুমা এটি বেশি আসে। আপনাকে জিজ্ঞেস করবে রাশিয়ার আইনসভার নাম কি, পার্লামেন্টের নাম কি, উচ্চকক্ষের নাম থাকবে না, শুধু ডুমা এটা থাকবে, স্টেট ডুমা।
আচ্ছা, আর একটু সামনে যাই। রাশিয়ার আইনসভার ডুমার সদস্য পড়তে হবে না, এটা পড়ার দরকার নাই। রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল 6 বছর, এটা জেনে রাখবেন। আমাদের দেশে সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন, কিন্তু রাশিয়ায় 6 বছরের জন্য নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। আর রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন। যেমন বাংলাদেশের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন, রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা রুশ বিপ্লব সম্পর্কে সংক্ষেপে পড়ি। রুশ বিপ্লব এর আরেকটা নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। রুশ বিপ্লব কয় দিনের হয়েছিল বললাম? রুশ বিপ্লব হয়েছিল 2টি ভাগে 10 দিনে। প্রথম ভাগে হয়েছিল 8 দিন আর দ্বিতীয় ভাগে হয়েছিল 10 দিন। একটু লেখাটা পড়ি। মেনশেভিক বিপ্লব। রাশিয়ায় রুশ বিপ্লবের 2টি স্তর ছিল। প্রথম স্তর ছিল 8 দিন, যেটির নাম হচ্ছে মেনশেভিক বিপ্লব। আর পরের স্তর ছিল 2 দিন, যেটির নাম ছিল বলশেভিক বিপ্লব। এটি ছিল এই 8 দিন, আর এখানে দেখেন 2 দিন, মোট 10 দিন। এবার কেন 2টি বিপ্লব হলো মাত্র কয়েকদিনের ব্যবধানে, এটা বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে বুঝি। দেখেন, বাংলাদেশে জুলাই বিপ্লব হলো, জুলাই অভ্যুত্থান হলো সরকারের পতনের জন্য, তাই না? সরকারের পতন এক সময় দাবি হলো এবং সরকারের পতন হলো। এরপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো। তো অনেকেই আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে আশা নিয়ে বিপ্লব করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট সে আশা পূরণ করতে পারছিল না। তো এরপরে যদি আরও একটা বিপ্লব হয়ে নতুন আরেকটা সরকার গঠিত হতো, যে তাহলে যে পরিস্থিতিটা হতো রাশিয়াতেও হয়েছিল তাই। প্রথমে জারের বিরুদ্ধে আন্দোলন হলো, যাকে বলা হচ্ছে বলশেভিক মেনশেভিক বিপ্লব। প্রথমটার নাম হচ্ছে মেনশেভিক বিপ্লব, কারণ জারের বিরুদ্ধে প্রথমে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মেনশেভিক নামক একটি রাজনৈতিক দল। এই জন্যে তাদের নাম অনুসারে এই 8 দিনের আন্দোলনকে বলা হয় মেনশেভিক বিপ্লব। মেনশেভিক বিপ্লবের কারণে মাধ্যমে রাশিয়ার জারের পতন ঘটে এবং মেনশেভিকরা ক্ষমতায় আসে। কিন্তু রাশিয়ার সাধারণ মানুষ দেখলো যে আশা নিয়ে তারা আন্দোলন করলো, যে আশা নিয়ে তারা সরকারের পতন ঘটালো, সেই আশাটা তাদের পূরণ হলো না। এর ফলে নতুন আরেকটি দল গঠন হলো, যার নাম হচ্ছে বলশেভিক। এটি গঠন করেছিলেন লেনিন। ঠিক আছে। তাহলে এই বলশেভিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন। তিনি এই মেনশেভিক দলের বিরুদ্ধে আরও একটি প্রতি বিপ্লব করলেন। বিপ্লবের মাধ্যমে মাত্র কয়েক মাসের মাথায়, দেখেন মার্চ থেকে নভেম্বর, কয়েক মাসের মাথায় মেনশেভিক দলের পতন ঘটলো এবং ক্ষমতায় আসলো বলশেভিকরা। বলশেভিকরা মানে প্রেসিডেন্ট হলেন তখন ভ্লাদিমির ইলিচ লেনিন। ঠিক আছে। এই হচ্ছে রাশিয়ার বা রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের অবসান ঘটলো, বলশেভিকরা তাহলে ক্ষমতায় আসলো। আচ্ছা, এটাই বলা হচ্ছে। তিনি পেট্রোগ্রাদ হতে রাশিয়ার রাজধানী মস্কোতে স্থানান্তর করেছিলেন। আর পেট্রোগ্রাদের বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। ঠিক আছে। এই কয়েকটা তথ্য ভালো করে পড়ে রাখবেন। এরপরে আমরা যাই, সামনে কি আছে দেখি। রাশিয়ার বিখ্যাত কয়েকজন ব্যক্তিবর্গ। আমি লেনিন সম্পর্কে আগেই বলে দিলাম, তার নাম হচ্ছে লেনিন, এরকম নয়, লেনিন। ঠিক আছে। তিনি রুশ বিপ্লবের নেতা। তিনি বিখ্যাত একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে হোয়াট ইজ টু বি ডান, আমাদের কি করতে হবে। বিখ্যাত উক্তি, একটি মিথ্যা বারবার বলা হলে তা সত্যে পরিণত হয়। একটি মিথ্যাকে যখন বারবার বলা হয় তখন মানুষ একসময় বিশ্বাস করে যে না, এত করে যখন বলছে কথাটা সত্যি। এটি এই বিখ্যাত উক্তিটি লেনিনের। আচ্ছা, এরপরে লেনিন মারা যাওয়ার পর তার মৃতদেহ সৎকার বা দাহ বা পুঁতে রাখা হয়নি, বরং মস্কো রেড স্কোয়ারে তার শরীর সংরক্ষণ করা আছে, এখনও আছে। ইউরি গ্যাগরিন পৃথিবীর প্রথম মানুষ যিনি মহাকাশ যানে চড়ে পুরো মহাকাশ প্রদক্ষিণ করেছিলেন। রাশিয়ার ইউরি গ্যাগরিন, তিনি হচ্ছেন ইনি। আচ্ছা, তিনি 1961 সালে ভোস্টক 1 নামক একটি যানে চড়ে তিনি কি করেছিলেন, পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। 1968 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনিও রাশিয়ার একজন বিখ্যাত মানুষ। এবার হচ্ছে মিখাইল গর্বাচেভ হচ্ছেন রাশিয়ার না, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট। আপনারা সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়াকে এক করে ফেলবেন না। সোভিয়েত ইউনিয়ন 1922 সালের আগ পর্যন্ত, ঠিক আছে, 1922 না, 1991 সালের আগ পর্যন্ত এই দেশটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন।
1991 সালে একজন ব্যক্তি, রাশিয়ার প্রেসিডেন্ট, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন মিখাইল গর্বাচেভ। তিনি দেখলেন যে রাশিয়ার, বারবার রাশিয়া বলছি, সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে আন্দোলন বিদ্রোহ শুরু হলো। তিনি ছিলেন মোটামুটি উদারপন্থী একজন শাসক। তিনি আন্দোলনকারীদের, বিদ্রোহীদের বললেন যে সমস্যা নাই, তোমাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রয়োজন নাই, তোমরা আমাদের সাথে আলোচনায় বসো, তোমরা আমাদের সঙ্গে আলোচনায় বসো, তোমাদের কি দাবি দাওয়া, কি সমস্যা আমাদের বলো, আমরা সেটা পূরণ করব। এই যে তিনি খোলামেলা আলোচনা করে সংস্কার করলেন, এই ব্যাপারটার নাম হচ্ছে গ্লাসনস্ট পেরেস্ট্রাইকা। গ্লাসনস্ট পেরেস্ট্রাইকা, পরীক্ষা আসবে গ্লাসনস্ট পেরেস্ট্রাইকা কি, এর প্রবর্তক বা এই নীতির প্রবর্তক কে। গ্লাসনস্ট পেরেস্ট্রাইকা হচ্ছে খোলামেলা আলোচনা এবং সংস্কার, আর এটার প্রবর্তক হচ্ছেন মিখাইল গর্বাচেভ। 1997 সালে তিনি এই নীতির প্রবর্তন করেন। এর মাধ্যমে দেখা গেল অধিকাংশ বিদ্রোহী অঞ্চলের লোকজন এসে তার সঙ্গে আলোচনায় বসলো এবং বলল যে আমরা স্বাধীনতা চাই, আমরা আর রুশ ফেডারেশনের সঙ্গে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকতে চাই না। সো তিনি তাদের স্বাধীন করে দিলেন। এইভাবে 15টি দেশের জন্ম হলো। যুগোস্লাভিয়া ভেঙে যেমন 7টি দেশের জন্ম হয়েছিল, ঠিক একইভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে আবার 15টি দেশের জন্ম হলো। এই হচ্ছেন মিখাইল গর্বাচেভ। বাকি তথ্যগুলো ভালো করে পড়ে নিন। ম্যাক্সিম গোর্কি, তিনি রাশিয়ার খুব বিখ্যাত একজন ঔপন্যাসিক। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে মা। পরীক্ষা আসবে মা কার উপন্যাস? লিও টলস্টয়ের বিখ্যাত একটি বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিচ, যুদ্ধ এবং শান্তি। এই বইটির লেখককে, এটা অনেক আসে, এটির লেখক হচ্ছে লিও টলস্টয়, তিনিও রাশিয়ার একজন বিখ্যাত ব্যক্তি। এরপরে আমরা যাব হিটলারের জার্মানিতে। জার্মানির ভৌগোলিক অবস্থানটা এমন, জার্মানির ভেতরের কিছু তথ্য পড়ে নেব। জার্মানির বিখ্যাত কিছু ব্যক্তিবর্গ, দেখেন একটা সময় দুটি বিশ্বযুদ্ধের অনুঘটক, দুটি বিশ্বযুদ্ধের কারণে প্রত্যক্ষভাবে যে দেশটি দায়ী বা যেই দেশের মানুষ দায়ী, তারা হচ্ছে জার্মান। তো এই জার্মান আমরা যখন বিশ্বযুদ্ধের ইতিহাস পড়তে যাব তখন এই ইউরোপের এই দেশগুলো আবার আসবে, এই জন্য সংক্ষেপে আলোচনা করছি, কারণ ওইখানে আমাকে আবার আলোচনা করতে হবে। যখন আমি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াবো তখন এই বিষয়গুলো কিন্তু আবার আসবে। সো অল্প অল্প করে বলছি। অটো ভন বিসমার্ক জার্মানির চ্যান্সেলর ছিলেন এবং তাকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী বা অনুঘটক বলা হয়। অটো ভন বিসমার্ক প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই জার্মানির ক্ষমতায় ছিলেন এবং আরও অনেক আগেই এখান থেকে বিদায় নিয়েছেন। বাট তিনি দায়ী এজন্যে যে অটো ভন বিসমার্ক ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অনুসরণ করে জার্মানিকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী একটি দেশে পরিণত করে। যার হাতে টাকা আছে সেই না যুদ্ধ করতে দৌড়াবে, তাই না? যার হাতে টাকা নাই, পেটে ভাত নাই, সে কি মারামারি করতে যাবে না। সো এই যে অটো ভন বিসমার্ক ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমে জার্মানিকে একটি শক্তিশালী দেশে পরিণত করেছিলেন, তারই ফলশ্রুতিতে প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি অনুঘটক হিসেবে কাজ করেছিল। মার্টিন লুথার কিং নয় কিন্তু, মার্টিন লুথার কিং আমেরিকার, আর শুধু মার্টিন লুথার তিনি জার্মানির মানুষ। তিনি কি করেছিলেন? তিনি জার্মান ধর্মতত্ত্ব ও সংস্কারবিদ। খ্রিস্ট ধর্মের অনুসারীরা দুই ভাগে বিভক্ত, এটা আপনারা নিশ্চয় জানেন, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। তিনি ছিলেন প্রোটেস্ট্যান্ট মতের প্রবক্তা। প্রোটেস্ট্যান্টরা কি করত? যাজকদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংস্কার করেছিল, খ্রিস্টান ধর্মকে সংস্কার করে মডারেট সোসাইটি প্রতিষ্ঠিত করেছিল। তিনি হচ্ছেন তার নাম কি? মার্টিন লুথার। আর ক্যাথলিক কারা? ক্যাথলিক হচ্ছে যারা একেবারে পোপের অন্ধ অনুসারী, তাদেরকে বলা হয় ক্যাথলিক, কিন্তু এরা পোপের অনুসারী ছিল না, এরা সংস্কারবাদী ছিল। আইনস্টাইন নিশ্চয় নাম শুনেছেন, পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী, যিনি একজন পদার্থবিদ। তিনি জাতিতে ছিলেন ইহুদি এবং তিনি ছিলেন একজন পদার্থবিদ। তিনি থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন। এর জন্য তিনি 1921 সালে কি পেয়েছিলেন? বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তো এই আইনস্টাইন তিনিও কিন্তু একজন জার্মান। এরপরে কে আছে দেখি আমরা, কার্ল মার্কসের নাম নিশ্চয়ই শুনেছেন। কার্ল মার্কস, তার বিখ্যাত বই হচ্ছে ডাস ক্যাপিটাল। এই ডাস ক্যাপিটাল, এই বই যা রুশ বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তিনি ছিলেন একজন জার্মান বিজ্ঞানী, দার্শনিক, লেখক। তার একটা বই তিনি লিখলেন যার নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। এই ডাস ক্যাপিটাল বইটি এই যে রুশ বিপ্লব হলো তার অন্যতম প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করেছিল।
আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলার সম্পর্কে আমার চেয়ে আপনারাই বেশি জানেন। হিটলার আপনাদের অনেকেরই পছন্দের মানুষ। তিনি 1889 সালের 20 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এবং 1945 সালের 30 এপ্রিল সুইসাইড করেছিলেন, আত্মহত্যা করেছিলেন। এই অ্যাডলফ হিটলার তিনি 1933 সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। তিনি অস্ট্রিয়াকে জার্মানির অংশ হিসেবে ঘোষণা করেছিলেন 1938 সালে। 1933 সালে চ্যান্সেলর হলেন, আর 38 সালে তিনি বললেন যে অস্ট্রিয়া আলাদা কোনো দেশ নয়, এটিও জার্মানিরই অংশ। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হচ্ছে নাৎসি পার্টি বা নাজি পার্টি। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। তিনি একটি বই লিখেছিলেন, আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে মাইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। তিনি স্ত্রী সহ, তার স্ত্রী ইভা ব্রাউন সহ 1945 সালের 30 এপ্রিল আত্মহত্যা করেছিলেন। হিটলার সম্পর্কে ব্যাপক ও বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যখন পড়াবো তখন। ঠিক আছে, আজ এটুকুই হিটলার সম্পর্কে আলোচনা। এরপরে ফ্রান্স। ইউরোপ মহাদেশের আরও একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ফ্রান্স। আচ্ছা, ফ্রান্স সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে ফরাসি বিপ্লব সম্পর্কে একটু জানতে হয়। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 থেকে 1799 সাল পর্যন্ত। আমরা অনেকেই জানি যে ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে, কিন্তু এটি এক বছরের জন্য না, এটি বরং 89 থেকে দেখেন 99 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় জুড়ে ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লবের কারণ ছিল ফরাসি সম্রাট লুই, চতুর্দশ লুই না, এই সময় ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লব যখন হয় 1789 সালে, তখন ক্ষমতায় ছিলেন ষোড়শ লুই। কিন্তু তার আগে দেখেন লুই, ওই সময় ফ্রান্সের রাজা বা সম্রাটের উপাধি ছিল লুই, যেমন রাশিয়ার রাজার উপাধি ছিল জার। তো চতুর্দশ লুই মানে 14তম লুই, তিনি বলেছিলেন আই অ্যাম স্টেট, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র, আমি যা বলবো তাই আইন, মেরা বচন হি মেরে শাসন। ঠিক আছে, তো এইভাবে লুই বা যারা সম্রাট ফ্রান্সে, তারা চরম মাত্রায় স্বেচ্ছাচারী ছিলেন, স্বৈরশাসক ছিলেন। তাদের অত্যাচার, নির্যাতন, বৈষম্যে অতিষ্ঠ হয়ে কিছু মানুষের, কিছু দার্শনিকের লেখায় অনুপ্রাণিত হয়ে 1789 সালে ফ্রান্সের শ্রমিক শ্রেণী, ফ্রান্সের মধ্যবিত্ত শ্রেণী সরকারের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন তার নাম হচ্ছে ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। ঠিক আছে, এই আন্দোলনের প্রবক্তা ছিলেন রুশো, যা জ্যাক রুশো, তিনি এই আন্দোলনের বা স্লোগানের প্রবক্তা ছিলেন। রুশো ছাড়াও ভলতেয়ার এবং মন্টেস্কু, এই তিনজন, মানে রুশো, ভলতেয়ার অ্যান্ড মন্টেস্কু, এই তিনজন মূলত লেখনের মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ঠিক আছে, ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 সালে। বাংলাদেশে যেমন গণভবনের পতন হয়েছিল 2024 সালের 5 আগস্ট। গণভবন কি ছিল? বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচারের, নির্যাতনের সকল কিছুর কেন্দ্রবিন্দু ছিল, গুমের, খুনের সকল কিছুর কেন্দ্রবিন্দু ছিল ওই গণভবন। যে গণভবন দখলের মাধ্যমে, যে গণভবন পতনের মাধ্যমে সরকারের পতন হয়েছিল। ঠিক একইভাবে ফরাসি বিপ্লবটাও একই রকম। ফরাসি বিপ্লবে জনগণ যখন ক্ষিপ্ত হয়ে উঠল, ফরাসি রাজা সম্রাট কি বসেছিলেন? তিনি মানুষের উপরে সৈন্যবাহিনী লেলিয়ে দিয়েছিলেন। অকাতরে হত্যা করা হয়েছিল অসংখ্য অগণিত মানুষকে। কিন্তু সকল হত্যা, সকল নির্যাতন উপেক্ষা করে মানুষ আরও সামনে এগিয়ে যায় এবং তার ক্ষমতার কেন্দ্রবিন্দু এই বাস্তিল দুর্গ 1989 সালের 14 জুলাই দখল করে নেয়। পার্থক্য ফরাসি বিপ্লবের চেয়ে বাংলাদেশের বিপ্লবের পার্থক্য হচ্ছে, ফরাসি বিপ্লবের সময় প্লেন আবিষ্কার হয়নি, হেলিকপ্টার আবিষ্কার হয়নি, কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় হেলিকপ্টার, প্লেন এগুলো ছিল, বিমান ছিল। সো দ্যাট বাংলাদেশের সরকার প্রধান, স্বৈরশাসক প্রধান যিনি ছিলেন, তিনি পালাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ফ্রান্সের রাজা ষোড়শ লুই, এই ষোড়শ লুইয়ের বিমান, প্লেন কিছুই ওই সময় ছিল না, এই জন্য তিনি পালাতে পারেননি। সো তিনি অ্যারেস্ট হন, জনগণের হাতে অ্যারেস্ট হন এবং তাকে 1793 সালের 20 জানুয়ারি গিলোটিন নামক ফাঁসির যন্ত্রের মাধ্যমে তাকে ফাঁসি দিয়ে মাথা কেটে হত্যা করা হয়।
আচ্ছা, আইফেল টাওয়ার, এলডিসি প্রাসাদ, লুভার মিউজিয়াম, এই বিখ্যাত স্থাপনাগুলো ফ্রান্সে অবস্থিত। আশা করি বোঝাতে পেরেছি ফরাসি বিপ্লব কি। এরপরে আমরা ফ্রান্সের কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জানবো। নেপোলিয়ন বোনাপার্ট, নাম শোনেন নাই এমন কেউ নিশ্চয়ই আমার ক্লাসে নাই। নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেছিলেন ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত কার্সিকা দ্বীপে। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, কারণ ফরাসি বিপ্লব সমাপ্তির পরে 1799 সালে যখন ফরাসি বিপ্লব সমাপ্ত হলো, তখন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রথম কনসাল বা প্রেসিডেন্ট সমতুল্য কনসাল নির্বাচিত হন। এরপরে 1804 সালে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। 1815 সালে তার যুদ্ধ বাধে ব্রিটেনের সঙ্গে। ফ্রান্স এবং ব্রিটেন বন্ধু রাষ্ট্র ছিল না, দুজন একে অপরের শত্রু রাষ্ট্র ছিল। ফ্রান্সের এই সম্রাট নেপোলিয়ান চাচ্ছিলেন পুরো এলাকা দখল করতে, যেগুলো অলরেডি ব্রিটেনের অধীনে আছে। সো ব্রিটেনের কাছ থেকে তার অধিকৃত অঞ্চল দখল করতে চাইলে, ব্রিটেনের কাছ থেকে প্রভাব বিস্তার করতে চাইলে ব্রিটেন তাকে ছেড়ে দেবে না। সো ডিউক অফ ওয়েলিংটন, এই সেনাপতি, ব্রিটেনের ইংল্যান্ডের সেনাপতি, তার সঙ্গে নেপোলিয়ান বোনাপার্টের যুদ্ধ হলো। এটি 1815 সালে হয়েছিল। যে জায়গায় যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে, এই জন্য এটাকে বলা হয় ওয়াটারলু যুদ্ধ। তাহলে ওয়াটারলুর যুদ্ধ কখন হলো, কার কার মধ্যে হলো, কে পরাজিত হলো, এটা প্রশ্ন। ওয়াটারলুর যুদ্ধ, ওয়াটারলু একটি স্থানের নাম যেটি বেলজিয়ামে অবস্থিত। বেলজিয়াম আরও একটি দেশের নাম। এই বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ফ্রান্সের প্রেসিডেন্ট নেপোলিয়ন বোনাপার্ট এবং ব্রিটেনের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, এই দুজনের মধ্যে যুদ্ধ হলো। যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের কাছে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হলেন এবং তাকে নির্বাসন দেওয়া হলো সেন্ট হেলেনা দ্বীপে। এটি আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। এখানে তাকে মেরে ফেলা হলো না, তাকে এই হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হলো। এখানেই তিনি 6 বছর পরে 1821 সালে মৃত্যুবরণ করলেন। ঠিক আছে, তার বিখ্যাত দুটি উক্তি, যে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন আ ফুলিশ ডিকশনারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। এই দুটি বিখ্যাত উক্তি নেপোলিয়ন বোনাপার্টের। আচ্ছা, এরপরে জ্যাক রুশো, যার সম্পর্কে আমরা একটু আগেই বলছিলাম, তিনি ফরাসি বিপ্লবের অন্যতম একজন অনুঘটক, ফরাসি দার্শনিক এবং সমাজ সংস্কারক। ফরাসি বিপ্লবের স্লোগান ইকুয়ালিটি, লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফেটালিটি, এটির প্রবক্তা ছিলেন তিনি। তার বিখ্যাত বই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই বইয়ে তিনি আসলে এগুলো বলেছিলেন। চার্লস ডি গল, তিনি ছিলেন ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের নায়ক এবং ফ্রান্সের 18তম প্রেসিডেন্ট। এতটুকু জানলেই চলবে। এরপরে আমরা জানবো ইটালি সম্পর্কে। ইটালি ফ্রান্সের প্রতিবেশী একটি দেশ, যা ভূমধ্য সাগরের মোটামুটি পেটের মধ্যে অবস্থিত। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইটালিকে। ইটালির পো নদীর মোহনায় অবস্থিত ভেনিস শহর। অপেরা প্রথম প্রচলিত হয়েছিল ইটালিতে। আমরা বেসিক কিছু তথ্য জানছি। অপেরা একটি এক ধরনের শো, অপেরা শো। অপেরা হচ্ছে কি বলবো, অপেরা আসলে এক ধরনের নাটক টাইপের, গান টাইপের একটা শো। ঠিক আছে, এটার প্রথম প্রচলন হয়েছিল ইটালিতে। ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনি, তিনি ইটালির প্রধানমন্ত্রী ছিলেন, যেটি সম্পর্কে আমরা একটু পরে জানবো। মুসোলিনির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। আমরা কথায় কথায় এখন ফ্যাসিস্ট বলে গালি দেই। কেউ স্বৈরশাসন বা স্বৈরতান্ত্রিক আচরণ করলেই তাকে আমরা ফ্যাসিস্ট বলে গালি দেই। এই ফ্যাসিস্ট শব্দটি এসেছে এই মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি থেকে, যারা স্বৈরতন্ত্রের জলযন্ত্র দৃষ্টান্ত স্থাপন করেছিল। ভূমধ্যসাগরে অবস্থিত ইটালির দ্বীপ সিসিলি, সার্ডিনিয়া, কার্সিকা আসে যে এই দ্বীপগুলো কোথায় অবস্থিত। আচ্ছা, ইটালির মাঝে, ইটালির পেটের মধ্যে দুটি দেশ আছে স্বাধীন। একটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে স্যান ম্যারিনো। এই ভ্যাটিকান সিটি এবং সান মারিনো দুটি স্বাধীন দেশ ইটালি নামক স্বাধীন দেশের পেটের মধ্যে অবস্থিত হওয়ায় ইটালিকে বলা হয় ছিদ্র রাষ্ট্র। ঠিক আছে, ছিদ্রায়িত রাষ্ট্র। আর ইটালির, এটা দেখেন একটু খেয়াল করে মানচিত্রটা, এটা কিন্তু অনেকটা জুতার মতো, এটা কিন্তু অনেকটা মেয়েদের পায়ের জুতা বা হিলের মতো। ঠিক আছে, এই জন্যে এটাকে বলা হয় বুট। বিশ্বের কোন রাষ্ট্রকে জুতা বলা হয়? ইউরোপের বুট অফ ইউরোপ নামে, ইউরোপের জুতা নামে পরিচিত কোনটি? হর্ন অফ আফ্রিকা, আমরা আফ্রিকাতে গেলে পড়বো, ওটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, আর এটা হচ্ছে বুট অফ ইউরোপ, ইউরোপের জুতা। আচ্ছা,
ইতালির কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, মাইকেল অ্যাঞ্জেলো, আমরা সবাই জানি তিনি একজন কবি, ভাস্কর এবং চিত্রশিল্পী নামে আমাদের কাছে বেশি পরিচিত। তিনি রেনেসাঁ ম্যান হিসেবে পরিচিত, তার বিখ্যাত চিত্রকর্ম। মাইকেল অ্যাঞ্জেলোর এই চিত্রকর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে, পড়ে নেবেন। ম্যাডোনা অফ দ্য স্টেপস, হ্যাঁ, এইভাবে এই কয়েকটা চিত্রের নাম আপনারা পড়ে নেবেন। পরীক্ষায় প্রচুর আসে, যেমন বলবে ডেভিড, এটি কার চিত্রকর্ম, বলবে দ্য ডিসপোজিশন, এটি কার চিত্রকর্ম, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা এরপরে দেখব লিওনার্দো দা ভিঞ্চি। চিত্র জগতে সবচেয়ে বিখ্যাত চিত্রকর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এবং তার সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মটির নাম হচ্ছে মোনালিসা। এছাড়াও দ্য লাস্ট সাফার, ভার্জিন অফ দ্য রকস, এগুলো তার বিখ্যাত চিত্রকর্ম। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি তিনি ছিলেন ইটালির একজন মানুষ এবং রেনেসাঁর অন্যতম অনুঘটক। বেনিটো মুসোলিনি, যার সম্পর্কে একটু আগে বলছিলাম, তিনি ফ্যাসিস্ট ছিলেন, ফ্যাসিস্ট দলের প্রধান ছিলেন, তিনি একজন স্বৈরশাসক ছিলেন। তিনি হিটলারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, হিটলার তার অন্যতম একজন বন্ধু ছিল এবং দুই বন্ধু মিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল। তো প্রিজনার্স নোটবুক, এটি হচ্ছে তার একটি বই, খুব বিখ্যাত, পরীক্ষায় প্রায় আসে। তার উক্তিটি এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়। আপনি খালি সুখেই থাকবেন, আপনার জীবনে দুঃখ আসবেই না, এটি যেমন সম্ভবও নয়, এটা সঙ্গতও নয়। একটানা সুখে মানুষ থাকলে সুখের অরুচি হবে, এই বিখ্যাত কথাটি বলেছিলেন বেনিটো মুসোলিনি। আচ্ছা, গ্যালিলিও গ্যালিলেই, তিনি বিখ্যাত একজন বিজ্ঞানী, আধুনিক জ্যোতির্বিদ্যার প্রাণপুরুষ বলা হয় তাকে। তিনি টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, তিনিও একজন ইটালিয়ান নাগরিক। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প, তিনি আধুনিক নার্সিং ব্যবস্থার প্রবর্তক। পরীক্ষা আসবে যে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, আনসার হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি কোথাকার মানুষ ছিলেন, ইটালির। দেখেন, ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছিল ওই সময়, ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছিল ওসমানীয় সাম্রাজ্য এবং রাশিয়ার ভিতরে। ওসমানীয় সাম্রাজ্য এবং রাশিয়ার ভিতরে ক্রিমিয়া নামক একটি জায়গায় ক্রিমিয়ার যুদ্ধ হচ্ছিল। এই যুদ্ধে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি অন্ধকার রাতে হ্যারিকেনের আলো জ্বালিয়ে হাসপাতালে এসে এই রোগীদের সেবা শুশ্রূষা করতেন। এই জন্যে তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প, ঠিক আছে, ভালো করে মনে রাখবেন এই টপিকটা। ভ্যাটিকান সিটি ইউরোপের আরও একটি স্বাধীন দেশ, যেটি ইটালির মধ্যে অবস্থিত। একসময় এটি ইটালিরই অংশ ছিল, কিন্তু এই ভ্যাটিকান সিটিতে পোপের বাস। খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় ধর্মগুরু হচ্ছেন পোপ। এই পোপের বসবাসের জন্য এই জায়গাটাকে নিরাপদ করার জন্য, নিরপেক্ষ করার জন্য একটা সময় ভ্যাটিকান সিটিকে, খুব ছোট্ট একটি দেশ, মাত্র 110 একর একটা জায়গা, মানে বাংলাদেশের ছোটোখাটো একটা শহরের মতো একটা জায়গা, এই জায়গাটাকে স্বাধীনতা দেওয়া হয় এবং এটা জাতিসংঘের একজন সহযোগী সদস্য, পূর্ণ সদস্য নয়। তো এটাকে বলা হয় দ্য হোলি সিটি। এছাড়া আপনি এই তথ্যগুলো একটু পড়ে নেবেন। এরপর হচ্ছে গ্রিস, আমাদের ইউরোপ মহাদেশের প্রাচীন ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে গ্রিস, ঠিক আছে। গ্রিসের প্রথম নগর সভ্যতা গ্রিসে গড়ে উঠেছিল। আমরা গ্রিক সিভিলাইজেশন পড়ার সময় গ্রিস সম্পর্কে এই তথ্যগুলো পড়েছি। সো আমার মনে হয় যে এখানে খুব বেশি আমি আলোচনা না করি, কারণ এটা একবার পড়ানো হয়েছে আপনাদের সভ্যতার মধ্যে। তারপরে একটু এক লাইনে আমি জাস্ট বলেই দিই। দেখেন, মহাবীর আলেকজান্ডার গ্রিসে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন 338 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিস রোমানদের হাতে চলে গিয়েছিল, রোমানরা গ্রিস দখল করেছিল 146 খ্রিস্টপূর্বাব্দে, আর ওসমানীয় বা অটোমানরা গ্রিস দখল করেছিল 1460 সালে। অবশেষে 1829 সালে গ্রিস ওসমানীয়দের হাত থেকে স্বাধীনতা লাভ করে। গ্রিসকে বলা হতো হেলেনিক সভ্যতা। আর প্রাচীন গ্রিসে দুইটি নগর রাষ্ট্র ছিল, একটি হচ্ছে অ্যাথেন্স আর একটা হচ্ছে স্পার্টা। এই অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক আর স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র। এগুলো আমি সভ্যতা পড়ানোর সময় বলেছি। গ্রিসের পূর্ব নাম হচ্ছে হেলাস, এটিও বলেছিলাম। তো এই তথ্যগুলো পড়ে নিয়ে আমি একটু বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে বলি। গ্রিসের বিখ্যাত ব্যক্তি হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। এবার এরা একে অপরের ছাত্র, মানে একে অপরের ছাত্র না, আসলে একজন, মানে এই চারজন
মানে একজন আরেকজনের ছাত্র ছিল, ব্যাপারটা এরকম। তো কে কার ছাত্র ছিলেন, কে কার শিক্ষক ছিলেন, এই ধারাটা পরীক্ষায় আসেন। আপনাকে জিজ্ঞেস করবে অ্যারিস্টটল কার ছাত্র ছিলেন, অথবা প্লেটোর শিক্ষক ছিলেন কে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা মনে রাখার জন্য স্পা, এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশে একটা পানির বোতল পাওয়া যায়, স্পা, SPAA, স্পা মনে রাখবেন। এই এস মানে হচ্ছে সক্রেটিস, এই পি মানে হচ্ছে প্লেটো, এই এ মানে হচ্ছে অ্যারিস্টটল, অ্যান্ড এই এ মানে হচ্ছে আলেকজান্ডার। তার মানে সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, প্লেটোর স্টুডেন্ট অ্যারিস্টটল, আর অ্যারিস্টটলের স্টুডেন্ট আলেকজান্ডার। এইভাবে সিরিয়ালটা মনে রাখবেন। সক্রেটিস সম্পর্কে দুটি কথা জেনে নিই। তাকে বলা হয় ফাদার অফ নলেজ, তিনি দর্শনের জনক, এবং তাকে বলা হয় ফাদার অফ নলেজ, জ্ঞানের পিতা। তিনি গ্রিক সভ্যতায় যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো সোফিস্ট, তিনি ছিলেন একজন সোফিস্ট। তাকে হেমলক নামক বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। হত্যার কারণ হচ্ছে সক্রেটিস ওই সময় যা বলতেন তা ওই সময়ের শাসকদের বিরুদ্ধে যেত। সক্রেটিসের দলে যখন মানে যুবকেরা, তরুণেরা এসে ভিড়তে লাগলো, তার কাছ থেকে যখন শিক্ষা লাভ করে রাজদ্রোহিতা করতে লাগলো, তখন স্বাভাবিকভাবেই তিনি রাজদ্রোহী হিসেবে পরিচিত হলেন, এবং তাকে রাজা বিষ প্রয়োগে, হ্যামলক নামক গাছের বিষ প্রয়োগে হত্যা করলেন। তিনি যখন মারা যাবেন, তাকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি শেষ কথা বলেছিলেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। আমি মারা যাচ্ছি, তুমি বেঁচে থাকছো, কোনটি উত্তম সেটা অবশ্যই আল্লাহই জানেন, এটি তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। উই ওয়ান্ট জাস্টিস, আমরা যে কথায় কথা এখন বলি উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটি প্রথম বলেছিলেন সক্রেটিস। তিনি বলেছিলেন an unexamined life is not worth living, তিনি বলেছিলেন নলেজ ইজ ভার্চু, তিনি বলেছিলেন আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। এই উক্তিগুলো খুব ভালো করে আয়ত্ত করে রাখবেন, পরীক্ষা আসবে এটি কার উক্তি। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্লেটো। প্লেটো তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেন। তার প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি, আর রিপাবলিক, ডায়ালগ এবং স্টেটমেন্ট, এই তিনটি বিখ্যাত বই লিখেছিলেন প্লেটো। তিনি সদ্গুণের ব্যাখ্যা দিয়েছিলেন। সদ্গুণ বলতে তিনি প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়কে বুঝিয়েছিলেন। এটা আসে মাঝে মাঝে পরীক্ষায়। তার বিখ্যাত উক্তি, শাসক যদি ন্যায়পরায়ণ হয় আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় আইন নিরর্থক। শাসক যদি ভালো হয় তাহলে সে দেশে আইনের প্রয়োজন নেই, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় সে দেশে আইন যতই থাকুক তার কোনো কাম নেই। এটি আসলে তিনি বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা অ্যারিস্টটল সম্পর্কে স্বল্প জ্ঞানে, কি বলে যে অল্প কথায় স্বল্প তথ্য জেনে নিব। সেটি হচ্ছে তিনি রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, নীতিবিজ্ঞান, যুক্তিবিদ্যা, জীববিজ্ঞানের জনক। একজনই কতগুলোর বাপ, তার সন্তান দেখছেন জ্ঞানের কতগুলো শাখা। তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে, প্রাণীবিজ্ঞানের জনক, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, তারপরে হচ্ছে জীববিদ্যা, এই সবগুলোর জনক বলা হয় অ্যারিস্টটলকে। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন যার নাম হচ্ছে লাইসিয়াম। মনে রাখবেন এটা একাডেমি, আর তার স্টুডেন্টেরটা নাম হচ্ছে লাইসিয়াম। আচ্ছা, বিখ্যাত গ্রন্থ পলিটিক্স, ইথিক্স, লজিক, রেটোরিক, এই বিখ্যাত গ্রন্থগুলো লিখেছিলেন অ্যারিস্টটল। উক্তি, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, আইন হলো পক্ষপাতহীন যুক্তি, আইনের কাছে কোনো পক্ষ নেই। ঠিক আছে, এছাড়া আরও আছে, আমি জাস্ট দুটি রেখেছি এখানে। আচ্ছা, এরপরে আলেকজান্ডার সম্পর্কে একটু জানবো। আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার সম্রাট, তিনি একজন সেনাপতি ছিলেন। তার সেলুকাস, আমরা ভারতের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। ভারত আক্রমণ করে এখান থেকে ভারত জয় করার পরে তিনি সেলুকাসকে এখানে রেখে ব্যাবিলন হয়ে ইউরোপে ফিরছিলেন। পথিমধ্যে তিনি ব্যাবিলনে রোগাক্রান্ত হয়ে মারা যান এবং মিশরে তাকে সমাহিত করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আলেকজান্ডার। আলেকজান্ডার খুব বিখ্যাত একজন সম্রাট ছিলেন, তার সম্পর্কে এই তথ্যগুলো একটু পড়ে রাখবেন। হোমার ছিলেন প্রাচীন গ্রিসের একজন অন্ধ মহাকবি। ইলিয়ড এবং ওডিসি নামক পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? 4টি। একটি হচ্ছে ইলিয়ড, আরেকটি হচ্ছে ওডিসি, আরেকটি হচ্ছে রামায়ণ, আরেকটি হচ্ছে মহাভারত।
পৃথিবীর 4টি মহাভারতের মধ্যে 2টিরই লেখক একজন, তিনি হচ্ছেন হোমার। তিনি একজন অন্ধ মানুষ ছিলেন, কিন্তু তিনি ইলিয়ড এবং ওডিসি নামক 2টি মহাকাব্য লিখেছিলেন। তার বিখ্যাত উক্তিগুলো একটু পড়ে রাখবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মোট ক্লাস। আজকে আমরা ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে অল্প কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। আসলে এতগুলো দেশ এবং এই দেশগুলোর এত তথ্য যে ছোট্ট একটা ক্লাসে সবগুলো পড়া সম্ভব হয় না, কিন্তু যে তথ্যগুলো আমি রেখেছি সেই তথ্যগুলোর একটিও আপনি আশা করি বাদ দিয়ে পড়বেন না। বুঝতে পারছেন, সমুদ্র সেচে মুক্ত তুলে আনার মতো করে আমি বিশাল তথ্য ভাণ্ডার থেকে অল্প কয়েকটি তথ্য আপনার সামনে তুলে এনেছি, যেগুলো আপনার পরীক্ষার জন্য অতীব জরুরি, অত্যন্ত প্রয়োজন। সো আজকের এই স্লাইডগুলো দেখে যে তথ্যগুলো আছে নোট করবেন, নোট করে ভালো করে এগুলো পড়ে রাখবেন। পরীক্ষায় ঘুরে ফিরে ইউরোপ মহাদেশ থেকে এই আলোচনাগুলোই, এই প্রশ্নগুলোই এসে থাকে। সো আজকে আমি শাহিন স্যার এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।